হাওয়ার মধ্যে চালানো যায়, স্যারের তাড়া আছে নাকি? একটু ছিল, সমস্যা নেই, আপনি চালান। সে আগের থেকে অনেক ধীরে রিক্সা চালাতে লাগলো। হাবিব বিরক্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু কিছু বলল না। ডিআইজি সাহেব চেয়ারে বসে আছেন, তার চোখে রাজ্যের ঘুম এসে ভর করেছে। মাথার ভেতর সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। এক কাপ কফি পান করতে পারলে মন্দ হতো না। অফিসে পিয়ন আছে, তাকে বললেই বানিয়ে দিয়ে যাবে। কেন যেন এই কষ্টটুকু করতে ইচ্ছে করছে না। তিনি হাবিবকে দেখিয়ে নড়ে চড়ে বসলেন, ইশারায় চেয়ার দেখিয়ে দিলেন। হাবিব চেয়ারে বসলো, নরম গলায় বলল, কেন ডেকেছেন? কিছু ফর্মালিটি বাকি আছে, কয়েকটা কাগজপত্র স্বাক্ষর করতে হবে। এগুলো বিশেষ জরুরি নয়, ডেকেছি একটি বিশেষ কথা বলার জন্য। কি কথা? যা বলবেন একটু দ্রুত বলুন। ডিআইজি সাহেব ড্রয়ার টেনে আনিসের ডায়েরি বের করলেন, পৃষ্ঠা বের করে হাবিবের সামনে রেখে বললেন। পড়ুন। হাবিব সরু চোখে তাকিয়ে পড়তে আরম্ভ করলো। হাতের লেখা আনিসের। সে এই লেখা চেনে। লেখার শুরুটা এমন। শুনেছি মা মাত্রই ভালো মানুষ। মায়েরা খুব মমতাময়ী, সন্তানকে আগলে রাখতে জানে, খারাপ কাজে বাধা দেয়, ভালো কাজে উৎসাহ দেয়। সাহিত্যের সব কথা আমি বিশ্বাস করি না। সাহিত্যের বেশিরভাগই ব্যয়বয়ী কথাবার্তায় ভরপুর। তবে মায়ের ব্যাপারে এই কথাগুলো আমি বিশ্বাস করতাম। আজ আমার সেই ভুল ভাঙল। আমার স্ত্রী কনক, সে যেমন একজন খারাপ স্ত্রী, তেমনি একজন খারাপ মা। স্বামী হিসেবে আমি নিজেও অত ভালো নই, খাঁটি কথায় জঘন্য। তবে বাবা হিসেবে বেশ ভালো, খারাপ মানুষ নেই। আজ হঠাৎই রোহান আমার কাছে এসে দাঁড়ালো, অভিমানেই মুখে বলল, আমি মায়ের কথা শুনি না বলে তুমি মাকে ভীষণ কষ্ট দাও বাবা, কেন দাও? আমি নিচু হয়ে তার দিকে ঝুঁকলাম, বললাম, কি হয়েছে, কি বলছে তোমার মা? রোহান বলতে চাচ্ছিল না, অনেক জোর করার পর বলল, মা বলেছে আমি সোহেলকে পানিতে ফেলে না দিলে তুমি মাকে খুব মারবে। কেন মারবে? ছেলেকে আর বেশি জোর করলাম না। কনকের কথা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। সে কি বলতে পারে আমি খুব ভালোই বুঝি। সোহেলের মতন একটা নিষ্পাপ সরল ছেলেকে কেউ কিভাবে মারতে পারে? পরকিয়া করা, খারাপ কাজ করা, এসব কি বাচ্চা হত্যার থেকে বেশি কিছু? অবশ্যই না, সবই অপরাধ। তবে কিছু সীমানা নিশ্চয়ই আছে। কনক যখন কিছু ভাবে তখন সে কাজ শেষ না করে ক্ষান্ত হয় না। সোহেলকেও নিশ্চয়ই মেরে ফেলেছে, আজ বা কালকেই করবে, কে জানে। হয়তো রোহানের হাত দিয়েই এমন কিছু করবে। দিলাম না, আমি তা হতে দিলাম না। বাচ্চা ছেলেটার জীবনে হত্যাকারীর দাগ লাগাতে দিলাম না। নিজেকে সোহেলকে মেরে ফেলতে বললাম, নিজেই সোহেলকে মেরে ফেললাম। ছেলেটা পুকুর পাড়ে খেলছিল, তার কাছে গিয়ে আলতো করে ধাক্কা দিলাম। নিশ্চিত হয়েই দিয়েছি গভীর পানিতে পড়বে, উঠতে পারবে না। জানি আমার অপরাধ হয়েছে, অন্যায় করেছি, তবে ওকে বাঁচানো সম্ভব হতো না। যতটুক পারলাম নিজের ছেলের হাতে খুনটা হতে দিলাম না। এই আমার শাস্তি। হাবিব শব্দ করে ডায়েরি বন্ধ করল। আরবিতে কুৎসিত কিছু গালাগাল দিল। ডিআইজি সাহেব বসতে না পেরে ভ্রু কুঁচকে রইলেন। হাবিব বলল, আমার এক সাদাসিধে বোন কনক, যে ছোট বোনে দেওয়া 5,000 টাকা নিয়ে মার্কেটে চলে যায়। সারাদিন ঘুরে ঘুরে জিনিসপত্র কেনে, স্বামীর ভয়ে তটস্থ হয়ে থাকে, মায়ের কথায় ফ্যাচ ফ্যাচ কাঁদে। সে চোর কারবারের সাথে জড়িত, সবকিছু সে করছে। এও কি বিশ্বাস করা সম্ভব? ডিআইজি সাহেব ভাবলেশীন গলায় বললেন, অসম্ভবের তো কিছুই দেখছি না, প্রমাণ তার বিরুদ্ধেই, সেই অপরাধী। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, বিশ্বাস করতে কষ্ট হয়। দেখুন হাবিব সাহেব, অপরাধী সবসময় এমন ভান করেই চলবে যেন কাউকে তাকে বুঝতে না পারে, ধরতে না পারে। আপনাদের কাছে কনক ছোটবেলা থেকে এমন ছিচকাদুনি স্বভাবের, এলোমেলেও চলাফেরা করে। হঠাৎই তার পরিবর্তন সবার চোখে পড়তো, তখন উল্টো সবাই তাকে সন্দেহ করত। বুঝতে পারলেন? হাবিব মাথা দোলালো। সে বুঝতে পারেনি। ডিআইজি সাহেব বললেন, নওরিন আমার সবটা বলেছিল। রোহানের ব্যাপার নিশ্চিত করা জরুরি ছিল, আবার নবনীন সামনে, আসল কারণে বলতে পারলাম না। আশা করি আপনি তাকে কিছু জানাননি। না, জানাইনি। জানাটা সহ্য করতে পারতো না। ডিআইজি সাহেব হাবিবের হাতের উপর হাত রাখলেন। সান্ত্বনার ভঙ্গিতে চোখের ইশারা করলেন। হাবিব মলিন হাসল। তার মনে খানিকটা স্বস্তি মিললেও শান্তি পাচ্ছে না। রেহানের দিকে তাকাতেই যে ঘৃণাবোধ কাজ করত, তার কিছুটা কমবে। তবে সন্তানের হত্যা ভুলে যাওয়া কি এক সহজ কাজ? কেউ কি কখনো ভুলতে পারে? নবী অস্থির ভঙ্গিতে বারান্দায় পায়চারি করছে। রাত 12টা বাজতে চলল।
হাবিব এখনও বাড়ি ফেরেনি। কল রিসিভ করছে না। মহিউদ্দিন সাহেব শুয়ে পড়েছিলেন। ঘুটঘাট শব্দ শুনে উঠে এলেন, বিস্মিত গলায় বললেন, এখনো ঘুমাওনি কেন? রাত জাগলে শরীর খারাপ করবে। আপনার ছেলে এখনো বাড়ি ফেরেনি আব্বা। ডিআইজি সাহেব ডেকে নিয়ে গেছে, আমার খুব ভয় করছে। চিন্তা করো না, এমনি কোনো কাজে ডাকতে হয়তো। জিনিসগুলো ফেরত দিতে গিয়েছিল, হসপিটালে গিয়ে সবকিছু দিয়ে এসেছে। তখন আবার থানায় যেতে বলো। থানায় আবার কি কাজ? ফাইলপত্রের নানান কাজ থাকে, চিন্তা করো না, চলে আসবে। ওনার কথা শেষ হওয়ার পরপরই হাবিব বাড়ি ঢুকলো। নরম গলায় বলল, মোবাইল সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। খুব কাশি আসছে, ঠান্ডা লেগে আছে। নববী বলল, তুমি গিয়ে কাপড় বদলে নাও, আমি আদা কুচি দিয়ে চা করে আনছি। গলার খুশখুশে ভাবটা একটু কমবে। হাবিব ঘরে চলে গেল। সে খুব ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে, যেন এখনই পড়ে যাবে। নববী চায়ের পানি বসালো, ফ্রিজ খুলে আদা বের করলো, চায়ে সামান্য মধুও মেশালো, ওনা দিয়ে কাপের ধার মুছে ফেললো। হাবিব বলল, আর কিছু ভালো লাগে না রে, সব দিক থেকে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। নববী তার পিঠে হাত রাখলো, কোমল গলায় বলল, রোহানের জন্য খুব খারাপ লাগছে। মা বাবা ছাড়া কিভাবে ওর জীবন কাটবে? এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, ভেবেছিলাম তোমার থেকে শুনবো। বিশেষ কোনো আলোচনা হয়নি, তবে অবশ্য কিছু কথা হয়েছে। মানিক মিয়া বলেছেন নাতিকে তার কাছে রাখতে চান, শত হলেও ছেলের শেষ চিহ্ন, স্মৃতিচিহ্ন। আম্মু বললেন ওকে এই বাড়িতে আনবেন। সোহেল নেই, ওর জায়গাটা পূরণ হবে। আব্বু কোনো মত দেননি। সোহেলের জায়গা আর কাউকে দিয়ে পূরণ হবে না। নববী দীর্ঘশ্বাস ছাড়ল। হাবিব বলল, আমার মত থাকবে রোহান তার দাদা বাড়িতে থাকুক। এখানে থাকলে কি সমস্যা? বাড়ির ভেতর ঘুরঘুর করলো। ওকে দেখলে সোহেলের কথা মনে পড়বে। নববী কথার মানে বুঝল না, বলল, বুঝিনি। অন্যের বাচ্চা দেখলে নিজের কথা মনে পড়বে। হ্যাঁ, আমি ওর মামা। তবু মানিক মিয়ার কথাটা একবার ভাবো। ঘর অবিবাহিত মেয়ে, এরপর হয়তো বিয়ে দিতে সমস্যা হবে। কত চিন্তা। এর মধ্যে যদি নাতির মুখ দেখে একটু শান্তি পায়, পাক না। নাইমা কোথায়? ঘুমিয়ে পড়েছে, মায়ের কাছে শুয়েছে। আজ খুব ভয় পেয়েছে। ওর ওপর দিয়ে যে ধকল গেল, আমিও অতটা সহ্য করতে পারতাম কিনা সন্দেহ। রাতে আরেকটু খাবে না? তখন তো বেশি খেলেও না। খিদে পায় না নববী, খিদে পায় না। বাতি নিভিয়ে দাও, চোখে আলো লাগে। সে বাতি নিভিয়ে ঘুমোতে গেল। লেফ কাঁথা জমে বরফ হয়ে গেছে। কম্বলটা যাই হোক একটু গরম, হালকা হাওয়া লাগছে গায়ে। বোধহয় জানালা দরজার ফাঁকা গলে ঢুকছে। হাবিব গায়ের কম্বল আর একটু টেনে দিল। নাইমা বেশ আয়েশ করে ঘুমিয়েছে। বহুদিন বাদে সে এমন ঘুম পড়ল। ঘুমানোর আগে বেশ অনেক সময় নিয়ে নামাজ পড়েছে। আয়তুল কুসরি পড়ে বুকে ফু দিয়েছে। শরীফা বেগম মেয়ের গায়ে হাত রাখলেন। আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে ভাবলেন, এই মেয়েটাকে যার তার সাথে বিয়ে দেবেন না, খুব দেখে শুনে খোঁজ খবর করে তারপর বিয়ে ঠিক করবেন। ছেলের আহামরি টাকা পয়সা থাকার প্রয়োজন নেই, মেয়েটাকে একটু দেখে রাখলেই হবে। তার এই মেয়েটা আলাদা, কথায় কথায় কাঁদে না, কষ্ট পেলে মুখ বন্ধ করে সহ্য করে। অভাবে থাকলেও চাহিদা নেই, বিলাসিতা নেই। এমন মেয়ে যে কাউকে সুখী করতে পারবে। তিনি মেয়ের কপালে ঠোঁট ছোঁয়ালেন। সকাল হয়ে গেছে, চারিদিকে সূর্যের আলো। হাবিব আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল। সে সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায়, যেখানে এসবের কষ্টের ছায়া থাকবে না, আপনজনদের বিশ্বাসঘাতকতা থাকবে না, সম্পত্তির লোভ থাকবে না। নববী তখনও ঘুমোচ্ছে। হাবিব তার কপালে হাত রাখলো, নরম গলায় বলল, সকাল হয়ে গেছে, ওঠো। নববী চোখ খুলল, বলল, আজ আবার সোহেলকে স্বপ্ন দেখেছি, একই জায়গায় খেলা করছে। আজ আমাদের নিয়ে যাবার কথা বলেনি? না, সেই কথা একবারও বলেনি। আমার দিকে তাকিয়ে খুব হাসছিল। কেন হাসছিল? জিজ্ঞেস করেছি, বলেনি। ছেলেকে দেখে মন ভালো হলো? যদি ওকে একটু ছুঁয়ে দেখা যেত, কোলে নিয়ে যদি একটু আদর করতে পারতাম। নববী, কোথাও ঘুরতে গেলে কেমন হয়? এত সবকিছু ভেতর কোথায় যাবে? আম্মু শুনলে কষ্ট পাবেন। এই বাড়িঘর ছেড়ে খুব দূরে কোথাও ঘুরতে যাওয়া প্রয়োজন। মন শান্তি পাচ্ছে না। এমন হলে কাজ করতে পারবো না, অফিসে সমস্যা হবে। কোথায় যাবে কিছু ভেবেছো? কার সাথে যাবে? তোমায় নিয়ে যাব। নাইমকে নিয়ে যাওয়া যায়, ওর মন মেজাজে অত ভালো নেই। তুমি যা ভালো মনে করো করো, আম্মু আব্বুকে জানিয়ে নিও। জানাবো। তুমি একটা কাজ করো, 1 কাপ চা বানিয়ে আনো, মাথা যন্ত্রণা করছে। নববী উঠে গেল। হাবিব দীর্ঘ সময় নিয়ে ঘোরার পরিকল্পনা করল। আজকাল কী সব প্যাকেজ বের হয়েছে, তার একটা নিয়ে নিলেই ঝামেলা মিটে যাবে। কক্সবাজার যাওয়া যায়, আবার কুয়াকাটাও মন্দ হয় না। সে জায়গা ঠিক করতে পারল না।
শরীফা বেগম তাওয়ায় রুটি সেকছেন। নববী তার পাশে গিয়ে দাঁড়ালো, নরম গলায় বলল। আম্মু আপনার ছেলে চা চেয়েছে। তিনি কাঠখোট্টা গলায় বললেন, সমস্যা কি? আর আরেকটা গ্যাস জ্বালাও। আপনি খাবেন কিনা জানতে চাচ্ছিলাম। গলা দিয়ে আর কিছু নামে না আমার। তোমার শ্বশুর বাইরে যাবে, তাকে দুটো রুটি বানিয়ে দিলাম। সবকিছু কেমন শেষ হয়ে গেল। শরীফা বেগম নববীর গায়ে হাত রাখলেন, নরম গলায় বললেন, হাবিবের সাথে আলাপ পরামর্শ করে দেখো। তোমরা যদি একটা বাচ্চা কাচ্চা চিন্তা করতে, তাহলেও বাড়িতে একটু সুখ শান্তি ফিরতে পারতো। তোমার শ্বশুর রোহানকে এই বাড়িতে আনতে চায় না। বেয়াই সাহেব নাকি তার হাতে পায়ে ধরছে। সেও বয়স্ক মানুষ, মুখের উপর কি করে না করি বলো। নববী লজ্জা পেয়ে গেল, মাথা নিচু করে বলল। আল্লাহ চাইলে হবে আম্মু। পরক্ষণে সোহেলের কথা মনে করে তার চোখজোড়া অশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে চায়ের পানিতে চিনি ছড়িয়ে দিল। শরীফা বেগম আর চোখে সবটা দেখলেন, কিন্তু কিছু বললেন না। হাসপাতালে কনকের অবস্থা ভালো বলা চলে। সকালের নাস্তায় 1 প্যাকেট পাউরুটি, একটা সাগর কলা আর একটা সেদ্ধ ডিম দিয়েছে। সেই কলার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, এখান থেকে ছাড়া পাচ্ছি কবে? মহিলা পুলিশ তাচ্ছিল্যে সুরে বলল, জেলের খাবার এত মজা হয় না যে কদিন পারো এখানে ভালো মন্দ খেয়ে নাও। অনেক খেয়েছি, আর খেতে ইচ্ছে করে না। এখন একটু শান্তিতে ঘুমোতে চাই। যে পাপ করেছ, তোমার মনে হয় কবরে তুমি শান্তিতে ঘুমাবে? ও কি সম্ভব? কনক এ কথার জবাব দিতে পারল না, কেমন যেন থেই হারিয়ে গেল। মলিন গলায় বলল, একটা অনুরোধ রাখা সম্ভব হবে কি? কি হয়েছে দেখ, আগেই বলে দিচ্ছি, আমি কারোর হুকুম মানতে পারবো না। টাকা পয়সার অফার করবে না, আমি ঘুষখোর পুলিশ নই। হুকুম করছি না, কারোর হুকুম মানতেও বলছি না। শুধু আমার ছেলেটাকে একবার দেখতে চাই। কোনো ব্যবস্থা করা যাবে? সে ডিআইজি স্যারের সাথে কথা বলে দেখতে হবে, এসব কিছু আমার হাতে নেই। কনক নিজের কান থেকে সোনার দুল খুলে মহিলা পুলিশের হাতে দিয়ে বলল, আর কিছু নেই, রোহানকে শুধু একবার দেখতে চাই। দূর থেকে দেখতে দিলেই হবে। মহিলা পুলিশ সরল চোখে তাকালো। নদীর মতো গভীর দৃষ্টি ভাষা পড়া যায় না। সে কানের দুজোড়া কনকের হাতে দিয়ে বলল, আমি স্যারের সাথে কথা বলে জানাবো, এসবের প্রয়োজন নেই। কনক ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তার মন বলছে তাকে এই মুহূর্তে ফাঁসি দিয়ে দিলে মন্দ হতো না। কোনটা বেশি কঠিন, মৃত্যুকে গ্রহণ করা নাকি মৃত্যুর জন্য অপেক্ষা করা? সে জবাব খুঁজে পেল না। শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। হাবিব অফিসের কাজে মন লাগাতে পারছে না। তার মাথায় কাজ করছে না। মন খারাপ, ঠিক কী কারণে মন খারাপ তাও বুঝতে পারছে না। সে সব কিছু ভুলে যেতে চাইছে, কিন্তু আসলেই তা কি কখনো সম্ভব হবে? পিতা তার সন্তানের খুনি ভুলে যাবে, সন্তান হারানোর যন্ত্রণা ভুলে যাবে। সে ঠিক করল অফিস শেষে একবার হাসপাতালে যাবে। কনকের সাথে শেষ কিছু কথা বলা প্রয়োজন। তার অফিস শেষ হলো সন্ধ্যার পরপর। আগেই ছুটি চেয়ে রেখেছিল। অফিসের বস রাজি হয়নি। এমনিতেই তার বেশ কিছু কামাই পড়ে গেছে। যখন সে রাস্তায় নামলো ততক্ষণে চারপাশ অন্ধকার হয়ে গেছে। রাস্তার বাতিগুলো জ্বলে উঠেছে। হাবিব হাত উঁচু করে রিস্কা ডাকলো, সহজ গলায় বলল, হাসপাতাল যাবে? রিস্কাওয়ালা মাথা দোলানো, যার অর্থ না। তবুও সে রিস্কায় উঠে বসলো, বলল, বাড়িয়ে দেবে, চলো। রিস্কা চলতে আরম্ভ করলো। বাচ্চা ছেলে রিস্কা চালাচ্ছে। বয়স খুব বেশি হলে 12-14 হবে। হাবিব বলল, পড়াশোনা করো না তুমি? না স্যার, পেটের দায়ে রিক্সা চালাই। ঘরে অসুস্থ মা বাপ নাই, পড়বো কেমনে? আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করে দিই, পড়বে? মায়ের চিকিৎসাবাদী কে দেখবে স্যার? তাই আমার খুব ভালো লাগে পড়াশোনা করতে। ছোট একটা ভাই আছে আমার, ও শেখে, ওকে স্কুলে দেবে ভাবছি। কোথায় থাকো? বাস স্ট্যান্ডের পাশে একটা বাসা ভাড়া নিয়ে থাকি। পলিথিনের চাল, তাও 500 উপরের ভাড়া। দীর্ঘ সময় ধরে তারা তাদের আলাপচারিতা চালিয়ে গেল। হাবিব পকেটে হাত ঢুকিয়ে মানিব্যাগ বের করলো। 500 টাকার দুটো নোট ছেলেটার হাতে দিয়ে বলল, বাড়ির জন্য ভালো মতো কিছু কিনে নিয়ে যাও। ছেলেটা টাকা নিতে রাজি হলো না। অনেক বোঝানোর পরও 1 পয়সা বেশি নিল না। ভাড়ার টাকা নিয়ে চলে গেল। কি অদ্ভুত জটিলতা এই পৃথিবীতে। কনক বাথরুমে গিয়েছিল। ফিরে এসে হাবিবকে দেখে ভীষণ অবাক হলো। বিস্মিত গলায় বলল, তুই এখানে? হাবিব ভাবলেশীন গলায় বলল, আপনাকে দেখতে আসেনি, সে প্রয়োজনীয়তা নেই, একটা খবর দিতে এসছে। কি খবর দিতে এসেছিস? রোহানের ব্যাপারে। রোহান সোহেলকে পানিতে ফেলেনি,
আনিস ফেলেছিল, তার ডায়েরি পড়ে জানতে পেরেছে। কনক উজ্জ্বল গলায় বলল, হে আল্লাহ, আপনার রহমত, আপনার দরবারে অশেষ শুক্রিয়া। পৃথিবীর ভালো মানুষ আল্লাহর কাছে সাহায্য চায়, খারাপ মানুষেরও তাই। ইয়াল্লাহ, আপনি কিভাবে সহ্য করেন? নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ ধৈর্যশীল। হাবিব বেশিক্ষণ দাঁড়ালো না, কথা শেষ হবার পরপরই বেরিয়ে গেল। রাস্তার পাশে ফুল বিক্রি করছে। সে বেশ অনেকগুলো সদ্য ফোটা গোলাপ কলি কিনল। আগুন টকটকে রক্তের ফুল। নবমী রাতের খাবার খায়নি, হাবিবের জন্য অপেক্ষা করছে। সে দরজা খুলে খানিকক্ষণ হতবম্ব হয়ে তাকিয়ে রইল। বলল, ফুল কেন কিনেছো? তোমার জন্য। পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে, তবে এখন এসব দেখলে মা কষ্ট পাবেন। ভাববে তার মেয়ের জীবন সংসার শেষ হয়ে গেছে, আর আমরা। শুধু মা না নবমী, কষ্ট আমিও পাচ্ছি। আমরা সবাই কষ্ট পাচ্ছি। মা কাঁদতে পারছে, আমি কাঁদতে পারছি না। মা বাড়িতে থাকছে, কাজে সাহায্য করার জন্য তুমি আছো, নাইমা আছে। আমার অফিসের কাজের জন্য কেউ নেই নবমী, কেউ না। আমি তোমায় বোঝাতে পারছি না। নবমী মাথা নিচে করে ফেলল। হাবিব তার গালে হাত চেপে ধরে অসম্ভব কোমল গলায় বলল, কিছু সময়ের জন্য হলেও আমার সবকিছু ভুলে দেওয়া যাবে কি? তুমি কি আমায় তোমার রাজ্যে হারিয়ে রাখতে পারো না? নবমী কি বলবে বুঝতে পারল না। তার উচিত হ্যাঁ বলা, কিন্তু সে কিভাবে এমন করবে? সামান্য সময় কি সব কষ্ট ভুলিয়ে দিতে পারে? হাবিব করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। চোখের অস্পষ্ট ভাষা যেন বলছে, তুমি কখনো বলতে পারবো না আমাদের ছেলেকে হত্যা করা হয়েছে। তুমি সইতে পারবে না। কে জানে, হয়তো মানসিক সমস্যা দেখা দেবে। ফল হারিয়েছে, গাছ হারানোর সাধ্য আমার নেই। আজ আকাশে এক ফালি চাঁদ উঠেছে, কিছু তারা দেখা যাচ্ছে। নবমী ঘরের বাতি নিভিয়ে দিল, একটা জানালা খুলে পর্দা টেনে দিল। হাবিব বলল, ঠান্ডা আসবে, জানলা বন্ধ করে দাও। নাইমার ঘুম ভাঙল পাখির ডাকে। সে বিছানায় উঠে বসল। বাইরেটা পরিষ্কার হয়ে গেছে, রোদ চড়া হয়েছে। নবমী এক কাপ চা নিয়ে তার ঘরে ঢুকলো, বলল, চা পান করে নাও, কিছুটা ভালো লাগবে। নাইমা চায়ের কাপ হাতে নিয়ে বলল, তুমি খুশি খুশি দেখাচ্ছে, আল্লাহ এই খুশি অটুট রাখো। আমিন। তোমার কি অবস্থা, কেমন আছো? ঠিক আছে, আমি খুব দ্রুতই বাস্তবতাকে মেনে নিতে পারি। খুনিদের জন্য মায়া মহব্বত বাঁচিয়ে রাখতে হয় না, তবে রোহানের জন্য খুব খারাপ লাগে। একবার গিয়ে দেখে আসলে হয় না? তা অবশ্য যাওয়া যায়। ওই মেহেরিমার সাথেও একটু দেখা করা প্রয়োজন। তাকে আনিসের মা বাবার কাছে নিয়ে যেতে হবে, অন্তত একটা খোঁজ দেওয়া জরুরি। কোনো বিপদ হবে না তো? একা কিছুই করব না, ভাইয়াকে বলে দেব। দরকার পড়লে পুলিশও আমাদের সাথে থাকবে। এটা বেশ ভালো হবে। চা শেষ করো, আমি পরে না হয়ে এসে কাপ নিয়ে যাব। একটা ব্যাপার খেয়াল করেছো নাইমা? নাইমা ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার? তুমি বড়লোকদের মতো বাসি বিছানায় বাসি মুখে চা পান করছো, একদম খবিস। নাইমা একটু ভাব নিয়ে বলল, ও ভাবি, তুমি খবিশ কাকে বললে? জানো তুমি, আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি, হাত পা ধুয়ে ফজরের নামাজ পড়েছি, তারপর বিছানায় শুয়ে একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম। ও ননদি, হাত মুখ ধুয়ে কেউ ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ পড়তে হলে অজু করতে হয়। বলেই তারা দুজনে শব্দ করে হেসে উঠল। শরীফা বেগম রান্নাঘর থেকে হাসির শব্দ শুনলেন। বিরক্তির নিঃশ্বাস ফেলে কটমট করে বললেন, মেয়েগুলোর আর কখনো বুদ্ধি হবে না, এই অবস্থায় কি হাসে? পরক্ষণেই সে তার কথা ফিরিয়ে নিলেন, ভাবলেন, কষ্টের মধ্যে একটু হাসাহাসি করলে মন হালকা হবে। তাছাড়া নাইমার উপর দিয়ে যা গেল, মনমরা হয়ে থাকলেই বরং সমস্যা হবে। হাবিব অফিসের কাজ সেরে বাস স্ট্যান্ডের দিকে গেল। আগের দিন ছেলেটার থেকে গোটা ঠিকানা জেনে নিয়েছে, কোনো সমস্যা হবে না। ময়লা ছেঁড়া বিছানায় জীর্ণ শীর্ণ এক মহিলা বসে আছে। সে হাবিবের গলা শুনে গায়ের কাপড় টেনে নিল। চা টেনে দিতে দিতে বলল, কে কে এসেছে? হাবিব বলল, আপনি আমাকে চিনবেন না, গতকাল আপনার ছেলের রিক্সা উঠেছিলাম, ওর থেকে সবটা শুনলাম। আপনার ছেলে খুব আত্মসম্মানী, ভাড়ার টাকা বেশি নেয়নি। মহিলা ঝলমলে গলায় বলল, ছেলেটা ওর বাপের মতো হয়েছে, মানুষের কাছে হাত পাতে না। আত্মসম্মান থাকা খুব ভালো কথা মা। আমি এসেছিলাম একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব বাবা? আগেই বলে রাখি, আমার দুই মানিককে দূরে পাঠাতে পারবো না। না মা, কাউকে কোথাও পাঠাতে হবে না। আপনাদের মাসিক যত টাকা খরচ হয় তা আমি দেব। পরে ধীরে সুস্থ একটা দোকান তুলে দেব। ছেলে হিসেবে নিতে পারেন, তা না হলে না হয় ধার হিসেবে নিলেন। আপনার ছেলে দুটোকে স্কুলে ভর্তি করে দিবেন। মহিলা অমত করল না, তবে বলল ছেলেদের সাথে কথা বলে জানাবে। হাবিব খাটের উপর কিছু টাকা রাখলো, বলল, আগামীকাল আবার আসবো।
যদি এই টাকাগুলো গ্রহণ করেন তাহলে মনে করব আপনি আমার প্রস্তাব মেনে নিয়েছেন। তার ফিরে দিলে কি বলল? মহিলা তাকে এক গ্লাস পানি এনে দিল। পরিষ্কার স্টিলের গ্লাসে বরফ শীতল পানি হৃদয় জুড়িয়ে যায়। মানিক মিয়া রেহানের হাত ধরে দাঁড়িয়ে আছেন, তার চোখে মুখে হতাশার ছাপ। কনক বলল, আমার ছেলেটাকে একটু দেখে রাখবেন আব্বা, ওর তো আর কেউই রইল না। মানিক মিয়া ভরাট গলায় বললেন, সন্তানের ভবিষ্যতের কথা আগে ভাবতে পারতে। অসৎ রোজগার এবং অপরিমিত লোভ নিয়ে ছেলে মেয়ে মানুষ করা যায় না। কনক মাথা নিচু করে ফেলল। মানিক মিয়া বললেন, রোহান আমার নাতি, কখনো ওর কোনো অযত্ন করব না, চিন্তা করতে হবে না। কনক বেশ অনেক সময় নিয়ে ছেলেকে আদর করল, গায়ে মুখে অসংখ্য চুমু এঁকে দিয়ে বলল, ঠিকমতো খাওয়া দাওয়া করবে বাবা, দাদা ভাইয়ের কথা মেনে চলবে, পড়ায় ফাঁকি দেবে না, বুঝেছো বাবা? রেহান মাথা দোলালো। কনক তার গালে চুমু খেয়ে বলল, সাহসী ছেলে আমার, সব সময় মনে রাখবে মা তোমার পাশে আছে, তোমায় দেখছে। তুমি আমার সাথে যাবে না মা? রাতে আমার ঘুম আসে না। যাবে বাবা, মা নিশ্চয়ই তোমার সাথে যাবে। কনক ছেলের হাত ধরে কাঁদতে লাগলো। ডিআইজি সাহেব একজন কনস্টেবলের কানে কানে বলল, এই ভালোবাসায় কি কোনো ফাঁক থাকতে পারে? সন্তান আর মায়ের ভালোবাসা কি কখনো কলুষিত হয়? কনস্টেবল বলল, হয় স্যার, ফেসবুকে দেখলাম একটা বাচ্চাকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে। এটাও কোনো কথা? কোনো মায়ের কাজ? এমন হতে পারে কেউ মায়ের কোল থেকে কেড়ে এনে ফেলে রেখে রেখে গিয়েছে। সব না জেনে কখনো কাউকে দোষারোপ করবেন না। অভিযোগ মিথ্যা হলে আপনি নিজেও দোষী যাবেন। কনস্টেবল মাথা নিচু করে ফেলল। মনে মনে ডিআইজি সাহেব দুটো গালাগাল দিয়ে বলল, শালা সুশীল, সারা দেশে মানুষ এক কথা বলছে, উনি আমায় জ্ঞান দেখাচ্ছে। কোন মেয়ে আকাম কাকাম করে বাচ্চা ফেলে রেখে গেছে ঠিক নেই, আমি বললেই দোষ। ডিআইজি সাহেব কৌতূহলী চোখে তাকালেন, বললেন, কিছু বলছেন আপনি? না স্যার, হ্যাঁ কিছু বলছি না। ভাবছি আপনি অনেক মহান। আসলেই ঠিক স্যার, না জেনে কাউকে দোষারোপ করা উচিত না। যুগ জামানার কথা ভেবে বললাম আর কি। ডিআইজি সাহেব কথার জবাব দিলেন না। কনকের দিকে ইশারা করে বললেন, যথেষ্ট হয়েছে, সময় শেষ। কনক শেষবারের মতো ছেলেকে জড়িয়ে ধরল। কানের দুল খুলে রেহানের হাতে দিয়ে বলল, রাতে ঘুমানোর সময় এটা বুকের কাছে রেখে দেবে, মনে হবে মা তোমার সাথে আছে বাবা। তুমি যেদিন বিয়ে করবে সেদিন এটা তোমার বউকে দেবে, বলবে এটা আমার মায়ের দেওয়া উপহার, বলবে তো বাবা? রেহান কাছে না, তার চোখ মুখ শুকনো, সরল চোখে তাকিয়ে আছে। সে অল্প একটু মাথা দোলালো, অস্পষ্ট গলায় বলল, বলবো। মানিক মিয়া একটু সরে গিয়ে ডিআইজি সাহেবকে বলল, আমাদের কি উকিল ঠিক করতে হবে? ইচ্ছে আপনাদের সামনের মাসে কোর্টের তারিখ পড়বে, আগে থেকে জানিয়ে দেওয়া হবে। মানিক মিয়া ক্রমাগত মাথা দোলাতে লাগলেন। থানা থেকে বের হবার পরপরই তাদের হাবিবের সাথে দেখা। হাবিব এগিয়ে এসে বলল, কোথায় গিয়েছিলেন? শরীর ভালো আছে আপনার? বৌমা দাদুভাইকে দেখতে চেয়েছিলে, থানা থেকে কল দিয়ে জানালো, তাই নিয়ে এসেছি। ও আচ্ছা, দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। হাবিব রাস্তায় হাঁটু ভাঁজ করে বসল। রেহানের কাঁধে হাত থেকে বলল, মামা কেমন আছে? রেহান মাথা দোলালো। হাবিব বলল, মামা কি একটা আইসক্রিম খেতে চায়? রেহান আবারও মাথা দোলালো। হাবিব তাকে নিয়ে একটা দোকানের ভেতর ঢুকলো। কিছু চিপস, চকলেট আর একটা আইসক্রিম কিনে দিয়ে বলল, মামা মনে আছে পানিতে পড়ে গিয়েছিল? মনে আছে, বাবার সাথে মাছ ধরছিলাম। কেউ তোমায় ফেলে দিয়েছিল? না মামা, কেউ ফেলে দেয়নি। বাবা বাসে বসে ছিপ নিয়ে ব্যস্ত ছিল, মা অনেক দূরে বসেছিল। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ধরে ডাকলো। জানো মামা, গলাটা একদম সোহেলের মতো। ফিরে দেখতে গিয়ে পানিতে পড়ে গেলাম। বলেই সে হাবিবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হাবিব তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না মামা, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। মানিক মিয়া খানিকক্ষণ বাদে নাতিকে নিয়ে ফিরে গেলেন। তার কিছু কাজ আছে, যাবার আগে হাবিবকে বেড়াতে যেতে বললেন। হাবিব বলল, সময় করে ঘুরে আসবো। ডিআইজি সাহেব চেয়ারে বসে আছেন। তার সামনে ধোয়া ওঠা চায়ের কাপ, আগুন গরম চা থেকে ধোয়া উঠছে। হাবিব তার সামনে চেয়ারে গিয়ে বসলো। তীক্ষ্ণ গলায় বলল, আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। এ কথা ফোন কলে বলে ফেলেছেন, কি কথা বলতে চান সেগুলো বলুন। শরাফত সাহেবের কি হয়েছে? সে কি কোনো শান্তি পাবে না?
নিশ্চয়ই শাস্তি পাবে। আমি নিজে উপরে মহলে অভিযোগ জানিয়েছি, ইতিমধ্যে চাকরি হারানোর পত্র পেয়ে গেছে। এতদিন চাকরি করার পরও কখনো ঢাকায় একটা বাড়ি তুলতে পারিনি। অন্যদিকে কিভাবে এগিয়ে যেতে দিই বলুন তো? শেষ কথাগুলো রসাত্মক, তবে হাবিব হাসল না, সরু গলায় বলল, সেদিন রাতে আমাকে শুধু ওই ডায়েরি পড়তে ডেকেছিলেন। এ কথা কেমন যেন বিশ্বাসই হতে চায় না। এটাই একমাত্র কারণ ছিল। আপনাকে এগিয়েও বলেছি। মহিলা পুলিশ যিনি ছিলেন উনি আমাকে সবকিছু বলেছেন। হাবিব সাহেব মানুষ যতই ভালো আর নীতিবান হোক না কেন, সন্তানের বেলায় অন্যরকম দুর্বল। আপনাকে অবিশ্বাস করিনি ঠিকই, তবে রোহানকে নিয়ে বয়েছিলাম। সত্য বলতে কনককে দেওয়া হুমকি সত্য মনে করেছি। মানিক মিয়াকে বলা হয়েছিল রোহানকে তিনি আপনার সাথে একা ছাড়তেন না। হাবিব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ডিআইজি সাহেব বলেন, পুলিশ চাকরি করি, অনেক কিছুই ভেবে রাখতে হয়। যাই হোক, চা পান করতে চান? না, আমার যা জানা তা জানা হয়ে গেছে, এখন আসতে চাই। নিশ্চয়ই, আবার আসবেন। আপনি বেশ সুন্দর করে কথা বলেন। আপনার সাথে কথা বলে নিজের অবস্থান পরিষ্কার করা যায়। হাবিব বিরক্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে পড়ল। ওই ছেলেটার বাড়িতে যেতে হবে, টাকা নেবে কিনা জানা প্রয়োজন। আজ সে কিছু ফল কিনলো, বিশেষ ফল নয়, পেয়ারা আর কলা। সেগুলো নিয়ে তাদের বাড়িতে গেল। মহিলাকে দেখে মনে হলো আগে থেকেই তৈরি ছিল। হাবিব যেতেই চেয়ার পেতে দিল, স্নিগ্ধ গলায় বলল, বড় ছেলেটাকে বুঝিয়ে বলেছে, রাজি হয়েছে। সামান্য বাচ্চার সদাই করেছে, রান্নাবান্না করেছে। একটু মুখে দিলে খুব খুশি হব। হাবিব হাত ধুয়ে খেতে বসলো। বাচ্চা ছেলে দুটো জিনিসপত্র এগিয়ে এনে দিচ্ছে। আয়োজনের কমতি নেই। সরু চালের সাদা ভাত, কিশমিশ বাদাম দিয়ে রান্না করেছে। চিংড়ি শুটকি ভর্তা, ফার্মের মুরগি, বেশ কয়েক পদের সবজির ডাল, দুপদের পিঠাও আছে। সে বেশ আয়েসে খাবার খেলো। তৃপ্ত গলায় বলল, আপনার রান্নার হাত খুব ভালো, আমি একটা পিঠা বাড়িতে নিয়ে যেতে পারি? মহিলা খুশি মনে বেশ কয়েকটা পিঠা পলিথিনে ভরে দিল। বলল, ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়ে দেব, জানুয়ারি মাস চলে, এখন ভর্তি করা যাবে। ঠিক আছে, ভর্তি করে দেন। মাসের শুরুতে একদিন আপনার হাতে রান্না খেতে আসবো। আমার ঘরণীকেও নিয়ে আসবো। তার জানা উচিত সে ছাড়াও ওর অনেক বিখ্যাত রাঁধুনি আছে। মহিলা হাসল। ছেলে দুটো মাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর কি এমন সুখের সময় এই পৃথিবীতে আছে? দরজা খুললেন মহিউদ্দিন সাহেব। স্বাভাবিক গলায় বললেন, অফিস কেমন কাটলো? শরীর সুস্থ? আলহামদুলিল্লাহ, ভালো আছে আব্বা। আপনার শরীর কেমন? এই আছে। হাতে কি? পিঠা এনেছে আব্বা, অনেক কথা, পরে গুছিয়ে বলবো। খাবেন? মহিউদ্দিন সাহেব হাবিবের হাত থেকে পিঠার প্যাকেট নিয়ে খেতে আরম্ভ করলেন। হাবিবের মতো হলো এই মুহূর্তটাও বেশ সুন্দর। 2 মাস পরের কথা। আজ কনকের কেসের তারিখ। মহিউদ্দিন সাহেব, নববীর, নাইমা প্রায় সকলেই কোর্টে হাজির হয়েছে। শুধু হাবিব আসেনি। তার অফিসে জরুরি কাজ পড়ে গেছে। কনকের চেহারা ভেঙে গেছে। বোধহয় ঠিকমতো খাওয়া দাওয়া করে না। চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে। রেহান মাকে দেখে হাত নাড়াতে লাগলো। কনক তার দিকে তাকিয়ে মলিন হাসলো। মনে মনে বলল, এর কি আমার ছেলেটা না নিয়ে আসতে পারতো না? ওকে ওর মায়ের শাস্তি দেখাতে চায়। ভেবেই চোখে পানি মুছল। আজকাল হুটহাট চোখে পানি চলে আসে। বিচারপতি বয়স্ক ভদ্রলোক, বেটে খাটো মানুষ। মাথার বেশিরভাগ অংশে টাক পড়ে গেছে। চোখে মোটা ফ্রেমের চশমা। তিনি বেশ গম্ভীর ভঙ্গিতে সব কাগজপত্র দেখে নিলেন। কঠিন মুখে বললেন, কাগজপত্র যা দেখার দেখে নিয়েছি, এক্ষুনি রায় দিলেও কোনো সমস্যা হবে না। তবে সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। আসামি পক্ষের উকিল বা কনক দেবীর কিছু বলার থাকলে বলতে পারেন। আসামি পক্ষের উকিল বেশ ভাবসাব নিয়ে উঠে দাঁড়ালো। কনক তাকে থামিয়ে দিয়ে বলল, আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। মৃত্যুর অপেক্ষায় ধুকে ধুকে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো। আদালতের কাছে আবেদন করব যেন আমাকে ফাঁসি দেওয়া হয়। বিচারপতি একদম চুপ করে গেলেন। শান্ত চোখে কনকের দিকে তাকিয়ে রইল। শ্যামলাকরণের মায়াময়ী চেহারার এক মেয়ে, সাদাসিধে বোকাশোকা ধরনের, যে এক ছেলেকে ভালোবেসে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছে। ভেবেছিল সুখী হবে, হতে পারেনি। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! এই পৃথিবীতে খুব কম মানুষই ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে পারে। যাদের সাথে সব কিছু ভালো হয়, কখনো কাঁদতে হয় না, মনের ভেতর চাপা কষ্ট বয়ে বেড়াতে হয় না। তাদের হাসি মিথ্যে নয়, ক্ষত বিক্ষত হৃদয় লুকিয়ে প্রাণবন্ত হাসি হাসতে হয় না।
তারা সত্যিকার অর্থে সুখী। এই মেয়েটাও সুখী হতে চেয়েছিল, পারেনি। নিদারুণ নিষ্ঠুর কষ্ট তাকে পাথর করে দিয়েছে। এক সময়ের মানুষের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার হৃদয় অন্য মানুষকে কষ্ট দিয়েছে, কিন্তু কি লাভ? কেউ আমায় কষ্ট দিলে বিনিময়ে যদি তাকে কষ্টই ফেরত দেই, তবে তার সাথে আমার কিসের তফাৎ থাকতে পারে? কি দিয়ে আলাদা করা যাবে আমাদের? কোনো তফাতই যে আর রইল না। বিচারপতি রায় পড়তে বেশ সময় নিলেন। পক্ষের উকিল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রায়ের তারিখ পিছিয়ে গেল। তাতে কি, বিচারপতি যে ফাঁসির রায় লিখেছেন এই সিদ্ধান্ত বদলাবে না। কোর্ট থেকে ফেরার পথে নববী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। শরীফা বেগম বললেন, কেমন লাগছে তোমার? সকালে খেয়ে আসতে বলেছিলাম, আমার কথা শুনলে না। নববী বলল, খেতে ইচ্ছে করছে না মা, কেমন বমি আসে। মহিউদ্দিন সাহেব বললেন, এভাবে বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না, পাশে একটা ক্লিনিক আছে, সেখানেই চলো। নাইমা নববীর হাত ধরল। ডাক্তার সাহেবা বেশ সময় নিয়ে নববীর পরীক্ষা করলেন। মুস্কি হেসে বললেন, আলট্রাসোনোগ্রাম করিয়ে দেখতে হবে, সুখবর মনে হচ্ছে। নববী সহ বাকিদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। শরীফা বেগম বললেন, সত্যি বলছেন? ডাক্তার সাহেবা বললেন, ব্লাড প্রেশার, নাড়ির গতি, বাকি সব লক্ষণ দেখে এটাই মনে হচ্ছে। নিশ্চিত হওয়ার জন্য আলট্রাসোনোগ্রাম করতে হবে। আপনারা চাইলে এখনই করতে পারবেন, ব্যবস্থা আছে। হাতে হাতে রিপোর্ট দিয়ে দিব। নববীকে নিয়ে আলট্রাসোনোগ্রাম রুমে ঢুকলো। ধারণা সত্যি নববী অন্তঃসত্ত্বা। সে আল্লাহকে ধন্যবাদ জানালো। নাইমা বলল, যেই আসুক, নাম আমি ঠিক করব। বলে হাসল। শরীফা বেগমের সে হাসি সহ্য হলো না। আজ তার একটা বোন আদালতে মৃত্যু ফরমানের অপেক্ষা করছে। অন্যদিকে এই মেয়ে হাসে। তবে খবর শুনে তিনি নিজেও বেশ খুশি হলেন। আয়া মহিলাকে 500 টাকা বকশিসও দিলেন মিষ্টি খাবার জন্য। অবশ্য নাইমার কথা ভিন্ন। সে তাকে মারতে চায়। তার জন্য শোক পালন করা নেহাত ভণ্ডামি ছাড়া অন্য কিছুই নয়। বাড়ি ফেরার পর থেকেই নববী হাবিবের নম্বরে কল দিয়ে যাচ্ছে। হাবিব কল রিসিভ করছে না, মেসেজ দেখছে না। নববী এক পর্যায়ে বিরক্ত হয়ে মোবাইল ছুঁড়ে ফেলে দিল। ফেলল খাটের উপরে। নিজের হাত কামড়াতে লাগলো। মনে মনে ভাবল, থাকুক কাজ নিয়ে, আমার খোঁজ নিচ্ছে না, কল রিসিভ করছে না, আমিও খোঁজ নেব না। কেন নেব? সে মুখ ফুলিয়ে বসে রইল। রাতে খেতে গেল না। নাইমা অনেক জোরাজোরি করেও তাকে খাওয়াতে পারল না। শরীফা বেগম বললেন, খেতে না চাইলে জোর করিস না, কিছু শুকনো খাবার ঘরে দিয়ে আয়, রাতে ক্ষুধা পেলে নিজেই খাবে। হাবিব বাড়ি ঢুকলো 12টার পর। চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকতেই দেখলো নাইমা বসে আছে। হাবিব বলল, কি হয়েছে, এখানে বসে আছিস কেন? নাইমা তার কাছে এসে ফিসফিসিয়ে বলল, বসে আছি কয়েকটা কথা জানতে। আর কি কথা, তাড়াতাড়ি বলবি। 1, আজ আপার রায় দেয়নি, তারিখ পিছিয়ে গেছে। 2, ভাবি তোমার উপরে ভীষণ রেগে গেছে, রাতে খাবারও খাইনি, আমি জোর করেছিলাম, রাজি হয়নি। 3, একটা সুখবর আছে, আমি ফুপু হচ্ছি, কাজেই তোমার উচিত আমাকে কিছু বকশিশ দেওয়া। 4, আমি যে কথাটা বলছি তা ভাবিকে বলতে পারবে না, সে নিজেই তোমায় সারপ্রাইজ দেওয়ার জন্য বসে আছে। এবার আমার বকশিশ দাও, 4-5 হাজার টাকা দেবে, কম হবে না কিন্তু। হাবিব নাইমার দিকে কড়া চোখে তাকালো। বলল, ফাজিল হয়েছিস অনেক, যা গিয়ে ঘুমিয়ে পড়, টাকা পয়সা নেই, পরে দেব। নাইমা দাঁত কটমট করতে করতে ঘরে চলে গেল। হাবিব দরজা সরিয়ে বসরাই গোলাপের ঝাড়ের সামনে এসে দাঁড়ালো। দুটো আধফোটা কলি ছিঁড়ে ঘরে চলে এলো। শুনেছে রাতের বেলা ফুল ছিঁড়তে হয় না, তবে আজ সে কথা মানল না। নববী বিছানায় পা ছড়িয়ে বসে আছে, ঘরের বাতি নেভানো। হাবিব গিয়ে বাতি জ্বালালো। নববীর সামনে বসে বলল, মিটিংয়ের সময় মোবাইল সাইলেন্ট করে রেখেছে, পরে আর মনে করতে পারিনি, প্রচুর কাজ ছিল। নববী জবাব দিল না। হাবিব তার দিকে ফুলের কলি দুটো এগিয়ে দিল। নববী মুখ ফুরিয়ে নিল। সে একটু হেসে বলল, ফুল নাও প্রিয়তমা, তোমার বিরহে 1 গুণ পড়লে তুমি আমার বিরহে 1000 গুণ পড়বে। কি হয়েছে, কেন রাগ করে আছো? কাজ থাকতে পারে না? আরে কথা বলো, কথা বলবে নাকি হাত পা ছাড়িয়ে কাঁদতে বসবো? নববী অল্প হেসে ফুল দুটো হাতে নিল। লাজুক হেসে কিছু বলল। হাবিব চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। নববীর মাথায় হাত রেখে বলল, আল্লাহ তোমার ভালো করুক, সুস্থ রাখুক। চাঁদের আলো বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। জানালা গলে জ্যোৎস্না ঘরে ঢুকছে। মেঝেতে সরল ধরনের নকশা তৈরি হয়েছে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে সবটা। এই সৌন্দর্য কি এই ঘরের দম্পতির খুশির থেকেও সুন্দর? হয়তো হ্যাঁ, হয়তো না। জীবন অনিশ্চিত।
চলার পথে থমকে যায় অথবা বেঁচে থাকে কারোর হৃদয়ে, কারোর ভালোবাসায়।